তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি? তার গায়ে অসুরের শক্তি আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে। সুস্বাগতম আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আজকের ভয়ঙ্কর গল্প শুনছেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে দেহান্তর। বড়দা বলল, যে গল্পটা তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি, শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাব ভাব ঠিক দেশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেগ হুইস্কি বা পোট, এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়া যায় না, শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলুম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো। আমার শ্যালকটি দারুণ মাংসাশী। বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলেছে, তার ওপর পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পায়। জায়গাটা সত্যিই চমৎকার, যেমন জল হাওয়া তেমনই তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলে ভারী মিশুক। নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো, তার নাম প্রমথ রায়। বয়স 25-26, যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব, ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢুঁ মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকি, তাই আমাদের সঙ্গে খানিক গল্প গুজব করে 2-1 পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যের পর বাসায় ফিরত। একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেত চুরির কথা তুললেন। বললেন, ওই প্রমথ, তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাকা ভূত জ্ঞানী ব্যক্তি। ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। প্রমথ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললুম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যথা যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। প্রমথ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এ নিয়ে তর্ক করল না। ভূতের কথা ওইখানেই চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 সপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি। ওজন বেড়ে যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছাড়পোকা নেই। খাওয়া, ঘুমোনো আর ঘুরে বেড়ানো, এই 3 কাজে দিবারাত্রি কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না। জীবনে এরকম সুসময় কচ্ছিত এসে পড়ে, কিন্তু বেশি দিন থাকে না। প্রমথ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালক যথাসময়ে তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতুম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন। একে আগে কখনো দেখিনি। সুন্দরী তরুণী, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া যেন। সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন।
এই যে মিসেস দাস, কি সৌভাগ্য! আপনার সঙ্গে দেখা হবে তা আশা করিনি। তরুণী হাসি মুখে প্রতি নমস্কার করে বললেন, সাপ্তাহিক শপিং করতে শহরে এসেছিল। রাস্তায় প্রমোদবাবুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি ধরে নিয়ে এলেন। প্রমোদ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল তিনেক দূরে হরজটা নামে একটি উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেখানে মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে। তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান। চা কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনই শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে প্রগল্ভতা করবার সাহস কারোর নেই। তার সুকুমারত্বই যেন পরম। প্রমোদকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলুম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর অসম্পৃত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীলা আধুনিকা, তবুও হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলুম। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোমাঞ্চ অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতে তাকে হরজটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হরজটায় আসুন না, একটু নিরিবিলি এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আসবেন। আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করল। তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরাও উঠলুম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমোদ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করল, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছ দেখছি। আমি গুজব শুনেছিল, আজ চোখে দেখলুম। প্রমোদ ও সাবিত্রীকে বিয়ে করার জন্যেই খেপে উঠেছে। ওর নাম সাবিত্রী বুঝি? তা উনি কি বলেন? যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতকটা সংস্কার হতে পারে, আবার কতকটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন মারা গেছেন? শ্যালক বললেন, তা প্রায় বছর 2 তো হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছরখানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা মাসোহারা পায়, তাইতেই চলে।
সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো, অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকি, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথাও বলতে পারেনি। বিধবা সম্বন্ধে তোমার কি মতামত? এরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানি চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেলে পুলে থাকলেও বা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরো দিন 10 কেটে গেল। প্রমথ আর আসেনি। আমরা তার মনের কথা আজ করেছি বলেই বোধহয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমার স্বর্গ হতে বিদায় নেবার সময় হলো। আমি পাততাড়ি গুটোচ্ছি, এমন সময় একদিন প্রমথ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4টে কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের 3 জনকে হরজটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্যে। যাবেন? আমার কোনোই আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাত্রে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরুতে হয়। সে কি সুবিধে হবে? প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল, তার চিঠি পড়ে দেখুন, অসুবিধে বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারান্তি নিবেদন। প্রমথবাবু, দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যি আপনাদের 3 জনকে নিমন্ত্রণ করেছিল। আসুন না, রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন, কষ্ট হবে না। আমার বাড়িতে 3 জন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলেও খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা, সাবিত্রী দাস। এরপর আর শ্যালকের আপত্তি রইল না। প্রমথ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগেই পৌঁছানো যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটা নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাংলোগুলি ধুতরা ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য, কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগলো। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম, তখন দিনের আলো ফুরে এসেছে। তবু হরজটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কলকাকুলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনা সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পাইনি। সেই পার্বত্য সন্ধ্যার গৈরিক আলো মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দৈবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনা করাও যায় না। আমার বোধ হয় প্রমথ কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই। 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রেও থাকে। হরজটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসল। মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেওয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালুম।
ইনি অকাল মৃত মিস্টার দাস সন্দেহ নেই। ভালো করে দেখলুম, সুন্দর চেহারা বলা যায় না, কিন্তু একটা দৃঢ়তা আছে। চওড়া চিবুকের মাঝখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তোলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি। এমন সময় পাশে মৃদু কণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথও এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে চকিতে প্রমথর পানি চাইলেন। তার মুখখানা শান্ত, মুখ দেখে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলুম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন। কবি বলেছেন, রমণের মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করছেন এ কথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা? না, এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাবার অভিপ্রায় লুকিয়েছিল। প্রমথর অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিলুম আজও ঠিক তাই। চুম্বকাবিষ্ট কম্পাসের কাঁটা অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত্রি হল। উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার ওপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্না বান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাত্রির খাওয়া শেষ করে যখন উঠলুম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30-এর আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো, এখন শুতে গেলে 3:30-র সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলুম, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেজন্য ভাববেন না, আমি ঠিক সময়ে আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমবো না, এই ঘন্টা বই পড়ে কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়ে চেয়ে রইলুম। আমরা ঘুমবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন? হঠাৎ প্রমথ তার দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু এই প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমবো, আর এই দুটি যুবক যুবতী সারা রাত্রি একত্র থাকবে। শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না, এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে। আমি বললাম, আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরাও শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন, তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তা আর হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলেছে। মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন। শ্যালক সোফায় লম্বা হয়ে সিগার টানছেন। আমিও একটা গদি মোড়া চেয়ারে
গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। কেবল প্রমথ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। 12টা বাজল। শ্যালক উঠে বসলেন, সিগারের দগ্ধ প্রান্তটুকু অ্যাস্ট্রের উপর রেখে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন। ভয়? কিসের ভয়? বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাঁয় সাঁয় শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললুম, মনে করেন ভূতের ভয়? প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাট ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে চোখেতে ফিরে চাইল, তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো। বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়দা বাবু যত কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করলুম, আপনারও কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমথ জোর গলায় বলে উঠল, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধরো, ভূত থাকতে পারে না। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই কি যথেষ্ট নয়? তার মুখের পানে তাকালুম। মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমথ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্যে তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে বলতে পারছে না। শ্যালক ব্যাপারটা বুঝেছিলেন। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেইটাই ভূত। তোমারও ভূত আছে প্রমথ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে, মরা মানুষের সবটাই ভূত, আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটার দুরকম অর্থ নিয়ে লোফালোফি করছেন, প্রমথ তা বুঝল না। তার তখন রোখ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ও সব হেয়ালি, আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তা প্রমাণ করতে পারেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখি, ওকে জিজ্ঞেস করো। আমি বললুম, দেখুন প্রমথ বাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারোর সাধ্য নয়। তবে এইটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যথা উইলিয়াম ক্রুকস, অলিভার লজ, কোনান ডয়েল। প্রমথ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করুন, নইলে কেবল কতগুলো বিলিতি নাম আওড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো। বললুম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত নামাবেন? বললুম, প্রমথবাবুর অবিশ্বাস ভাঙবার আর তো কোনো উপায় দেখি না। তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। চোখেতে একবার প্রমথর দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে।
কি চাই বলুন? বললুম, বেশি কিছু নয়, শুধু একটা টেপায়া টেবিল হলেই চলবে। ছোট একটা টেপায়া টেবিল ঘরেই ছিল। আমি তখন 2-4 কথায় প্ল্যানচিটের প্রক্রিয়া বুঝিয়ে দিলুম। তারপর আলোটা কমিয়ে দিয়ে 4 জনে টেবিল ঘিরে বসা গেল। শ্যালক প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে? আমি বললুম, যাকে ইচ্ছে ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারাটা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেওয়ালে টাঙানো ছিল। প্রমথ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সম্মুখে। মিসেস দাস ছবির পানে চোখ তুললেন। সঙ্গে সঙ্গে আমাদের চোখও সেই দিকে ফিরল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বললুম, হ্যাঁ, ওকেই ডাকা যাক। আমি যদিও ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলের চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন। আঙুলে আঙুলে ঠেকিয়ে টেবিলের ওপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলুম। প্ল্যানচিটের টেবিলে যখন প্রেতজনির আবির্ভাব হয়, তখন টেবিলটা নড়তে থাকে। মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে, তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলুম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে আর সকলের পানে তাকালুম। প্রমথকে দেখেই বুঝলুম প্রেতের আবির্ভাব হয়েছে। টেবিলের ওপর নয়, মানুষের ওপর। এমন মাঝে মাঝে হয়। তার মুখটা বুকের উপর ঝুলে পড়েছে, ঠোঁট দুটো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলুম, কেউ কি এসেছেন? প্রমথ আস্তে আস্তে মুখ তুলল। তারপর টকটকে রাঙা চোখ খুলে মিসেস দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলুম। এতক্ষণে প্রমথর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলুম। কঠিন হিংস্র মুখ, ক্রূর চোখ দুটো জল জল করছে। চোখের দৃষ্টি প্রমথর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার পানে চেয়েছিলেন। হঠাৎ প্রমথ উগ্র কণ্ঠে বলে উঠল, সাবিত্রী। তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হতে লাগলো, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, তুমি! এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর যা কাণ্ড বাঁধল তা আর বর্ণনা করা যায় না। প্রমথ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি? তার গায়ে অসুরের শক্তি। আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর 2 হাতে ঝাঁকানি দিতে দিতে গজরাতে লাগলো, তুমি আবার বিয়ে করতে চাও? দেব না, দেব না, তুমি আমার। ভেবে দেখো, প্রমথর মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই।
আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমথকে আলাদা করল। ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটো চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে কৌচের উপর শুইয়ে দিল। আমরা প্রমথকে টেনে নিয়ে চললুম স্নানঘরের দিকে। সেখানে তাকে মেঝেই ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলুম আর চিৎকার করে বলতে লাগলুম, আপনি চলে যান, চলে যান। না, যাব না, সাবিত্রীকে বিয়ে করতে দেব না। দাঁত ঘষে ঘষে প্রমথ বলতে লাগলো। আমরা জল ঢালতে লাগলো। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোঁড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিলুম। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিজ বিজ করে বকছে, দেব না, দেব না। শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলুম। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন। এ কি হলো বড়দাবাবু, এ কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে, তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলুম। তারপর চাকরানীদের বললুম, এক পেয়ালা কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুটি ঘরে দুটি রোগের পরিচর্যা করতেই বেলা 7টা বেজে গেল। যা হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমথ সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতেও সাহস হলো না, আবার হয়তো বিদ্ভুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে। আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা 1টা পর্যন্ত যখন ঘুম ভাঙল না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠল। ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করেন। তাকে ডাকা হলো। তিনি পরীক্ষা করে বললেন, বউকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর পক্ষে বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চোখে মিসেস দাসের পানে চাইলুম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যাওয়া খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেজন্য ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি। আমি না হয় রাত্রে এসে সাবিত্রী মার বাড়িতে থাকবো, দরকার হলে আমার স্ত্রী এসেও থাকতে পারেন। আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিত হয়ে বেরিয়ে পড়লুম। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই, ঘুম ভাঙলেই সে সহজ মানুষ হয়ে পড়বে। বেরুবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলেই ভালো হয়। আমরাও আশ্বাস দিলুম, আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর হরজটা থেকে নেমে এলুম। পরদিন সন্ধ্যের সময় খবর পেলুম প্রমথ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে বেরোতেই হবে। ভাবলুম, যাই, আমি প্রমথর সঙ্গে দেখা করে আসি। এই সব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলুম। সদর দরজা বন্ধ। কড়া নাড়তেই প্রমথ এসে দোর খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে।
সে কটমট করে কিছুক্ষণ আমার পানে চেয়ে রইল, তারপর দড়াম করে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলে। প্রমোদর সঙ্গে ওই আমার শেষ দেখা। তারপর দিনই পাহাড় থেকে নেমে এলো। এই পর্যন্ত বলে বড়দা থামল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠেছে। ভাঙের নেশার জন্যই হোক বা বড়দার গল্প শুনেই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগছিল। পৃথ্বী প্রশ্ন করল, তোমার গল্প কি এখানেই শেষ, না আরো কিছু আছে? বড়দা একটা সিগারেট ধরিয়ে বলল, আর একটু আছে। মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেল। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন। সাবিত্রীর সঙ্গে প্রমোদর সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা হয়েছিল যে ব্যাপারটা ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমোদ যে শেষকালে আমার সঙ্গে অমন রূঢ় ব্যবহার করেছিল সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম, কিন্তু দেখলুম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবরও দিয়েছেন, সেটি আরও অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমোদ চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলছে তার চেহারা ক্রমশ গতাসু মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজ দেখা দিয়েছে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বড়দা বলল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পণী কিচ্ছু দিইনি। এখন তোমরাই এর টিকা টিপ্পণী করো। এটা কি? মিস্টার দাসের প্রেতাত্মা কি প্রমোদকে তার দেহ থেকে উৎখাত করে নিজের কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন? কিংবা আর কি হতে পারে? আমরা কেউই কোনো উত্তর দিলাম না। বড়দা তখন কতকটা নিজ মনেই বলল, যদি তাই হয় তাহলে প্রমোদর আত্মাটার কি হলো? কোথায় গেল সে? হঠাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশ চিৎকার ধ্বনি হলো। আমরা চোখকে উপর দিকে তাকালাম। দেখলাম বাদুড়ের মতো একটা পাখি চাঁদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কালো ত্রিকোণ পাখা মেলে পাখিটা ক্রমে দূরে চলে গেল। আমরা সকলে কণ্টকিত দেহে তাকিয়ে রইলাম।